TV9 বাংলার আজ মন খারাপ। সবার প্রিয় রাহুলদার ঘরটা বড্ড খালি। কত স্মৃতি এ ঘরে জড়িয়ে, কত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, কত হাসির মুহূর্ত। রাহুল পুরকায়স্থর সান্নিধ্যে আসার সুযোগ আর সময় আটকে আছে এই ঘরে। কিন্তু সবার মনে থেকেও না থাকার অনুভূতিটা চিরকাল থেকে যাবে রাহুলদাকে নিয়ে। বাকি ভাষা হারিয়ে গিয়েছে। কুয়াশার রাস্তা ধরে কতদূর এগিয়েছি আমি। এই দেখো জলের বাগান, অবলুপ্ত পাখি ডাকে, মাছ ধরে খায়। আমিও গাছের নিচে ছায়াকে রাঙাই, বলি বর্ণ দাও, স্পর্শ স্পর্শ দাও, ক্ষণছন্দে বেজে ওঠো রিপু। চির বিদায় নিলেন কবি রাহুল পুরকায়স্থ। 60-এর দশকে জন্ম বেলঘরিয়ার যতীনদাসনগর উদ্বাস্তু কলোনিতে। শহরতলির সংগ্রামী জীবনে অভ্যস্ত। নকশালদের আগুন ঝরানো দিনে কলোনির সংগ্রামী রোজ নামচায় বড় হওয়া তরুণ হাতে তুলে নিলেন ক্ষুরোধার কলম। সেখান থেকেই জন্ম নিল কলোনির কবিতা। শব্দের আলোয় তিনি চেনালেন অন্ধকারকে। 70-এর দশকের জীবন্ত দলিল তাঁর বজ্র মানিক দিয়ে গাঁথা। ময়দান ও পানশালার আলো আঁধারিতে তিনি চেনান গোর্কির নিচের তলাকে। প্রিয় স্বরলিপিতে বাঁধেন প্রিয়জনদের। এমনই এক মানুষ রাহুলদা। তাঁর প্রথম কাব্যগ্রন্থ শ্বাসাঘাত তাঁতকল পুরনো হরফ। গ্রীষ্ম বাতাসের অভিপ্রায় আছে কিছু যা আমি বুঝিনি ভঙ্গিমা সব উৎস সবুজ বিবর্ণ পোড়া রহস্যের ঘ্রাণ। শক্তি চট্টোপাধ্যায়ের প্রিয়। লেখনী গুণে সম্মানিত হয়েছেন শক্তি নামাঙ্কিত পুরস্কারে। পশ্চিমবঙ্গ কবিতা একাডেমি তাকে সুভাষ মুখোপাধ্যায় সম্মাননা দিয়েছে। পেয়েছেন বীরেন্দ্র চট্টোপাধ্যায় সম্মানও। গত পয়লা বৈশাখে তাঁর হাতে মাইকেল মধুসূদন দত্ত পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী। কলকাতা আন্তর্জাতিক বইমেলায় ঐহিক সম্মাননা প্রাপক ভারত বাংলাদেশ 7 সাহিত্যিকের মধ্যে অন্যতম রাহুল পুরকায়স্থ। পেয়েছেন গৌতম বসু সম্মাননা। বাঙালিরা তাঁর চোখে মহাকাব্যের সন্তান। তিনি বিশ্বাস করতেন পৃথিবীর সমস্ত মানুষ সারা জীবন আগুন হাতে প্রেমের গান গেয়েই চলেন। এক কথায় প্রান্তিক মানুষের কথাকার রাহুল পুরকায়স্থ। আমার যাবার সময় হলো, আমায় কেন রাখিস ধরে? বিদায় প্রান্তিক মানুষের কথাকার। বাংলা সাহিত্যে, বাংলা গণমাধ্যমে কখনো বিস্মৃত হবে না আপনার উপস্থিতি। চোখের জলে মাধন দিয়ে বাঁধিস নেয়ার মায়া ডোরে। আমার যাবার সময় হলো। এই মুহূর্তে আপনাদের সামনে যে শোকের খবরটি পড়ব, সে খবরটি পড়তে গিয়ে আমার নিজেরও হৃদয় যথেষ্ট ভারাক্রান্ত। তার কারণ দীর্ঘ সময়ের পথ চলা, প্রায় 20 বছরের পরিচয় এবং ঘনিষ্ঠতা, তার সব কিছুই আজ শেষ হলো মাত্র কিছুক্ষণ আগে। প্রয়াত TV9 বাংলার কনসাল্টিং এডিটর, প্রোগ্রামিং রাহুল পুরকায়স্থ। বিশিষ্ট কবি এবং সাহিত্যিক রাহুল পুরকায়স্থের জীবনাবসান হয়েছে। জন্ম 1964 সালের 6ই ডিসেম্বর।
বয়স হয়েছিল 61 বছর। শৈশব থেকেই বেলঘরিয়ার বাসিন্দা রাহুল পুরকায়স্থ কলোনি জীবন উত্তাল 7-এর দশকের পরিসরে বড় হয়ে ওঠা। খুব কম বয়স থেকেই পত্রপত্রিকায় লেখালেখি, তারপর সাংবাদিকতায় প্রবেশ। 8-এর দশক থেকেই তার লেখা কবিতা নিয়মিত প্রকাশিত হতে থাকে। পেশাদারী সাংবাদিকতা শুরু আলোকপাত পত্রিকার মাধ্যমে, তারপর দূরদর্শন, দর্পণ, তারপর খাস খবর, সবশেষে TV9 বাংলা। কর্মজীবনে একাধিক গণমাধ্যমে কাজ করেছেন রাহুল পুরকায়স্থ। কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় এবং কবি শক্তি চট্টোপাধ্যায়ের প্রভাব রয়েছে রাহুল পুরকায়স্থের কবিতায়। হাংরি জেনারেশনের কবিদের সঙ্গে তার ছিল অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। কবি জয় গোস্বামী সহ কবির সুমন এবং এই সময়কার সংস্কৃতি জগতের, সঙ্গীত জগতের এবং কবিদের সঙ্গে তার সখ্যতা ছিল একেবারেই অত্যন্ত ঘনিষ্ঠ। কবি হিসেবে পেয়েছেন পশ্চিমবঙ্গের শ্রেষ্ঠ কবি মধুসূদন পুরস্কার, পেয়েছেন বাংলা একাডেমি, কবিতা একাডেমি, বীরেন্দ্র চট্টোপাধ্যায় সম্মান, শক্তি চট্টোপাধ্যায় সম্মান, ভাষানগর সম্মান। এই মুহূর্তে আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর তন্ময় প্রামাণিক আমার সঙ্গে সরাসরি রয়েছেন। তন্ময়, রাহুলদার জীবনাবসানের খবরও আমাদেরকে পড়তে হচ্ছে এবং দিতে হচ্ছে। তন্ময়, দেখো, একেবারেই বাংলা সাহিত্য জগৎ বলি বা বাংলার ভাষা জগৎ বলি, যেখানেই বলি না কেন, রাহুল পুরকায়স্থ, কবি রাহুল পুরকায়স্থ, রাহুল দা এবং সাংবাদিকতার জগতের একটা পরিচিত নাম রাহুল পুরকায়স্থ আজকে একটা অধ্যায় শেষ হলো। অর্থাৎ বলা চলে তার জীবন দিক থেমে গেল, এবং সেই লড়াইটাও খুব মারাত্মক। যে বলা চলে লাস্ট প্রায় 7-8 বছর ধরে কখনো সপ্তাহে 2টো কখনো 3টে ডায়ালিসিস নিয়েও তার কবিতা, তার গল্প, তার উপন্যাস কোনো কিছু থেমে থাকেনি। প্লাস তিনি যেখানে যখন কাজ করেছেন, সেটা কোনো পত্রিকা অফিস হোক, কোনো চ্যানেল হোক, এখন তিনি TV9 যুক্ত ছিলেন, সেখানেও একের পর এক অন্য ভাবনার স্বাক্ষর রেখেছেন। মানুষটা একবার বেডে শোন, একবার বেড থেকে যখন উঠে বসেন, সেই সময়কালের মধ্যে তার ভাবনার জগৎ এতটাই বিস্তৃত যে হয়তো আমাদের নাগালের বাইরে, যে কারণে রাহুল পুরকায়স্থ সকলের কাছে এতটা প্রিয়। আজকে তার জীবন দিক থেমে গেল 2টা 10 মিনিট, এবং দীর্ঘ লড়াই, প্রায় বলা চলে 3 সপ্তাহের কাছাকাছি ভেন্টিলেশনে থাকা। সেখানে থেকেও বেশ কয়েকবার তিনি যখন সচেতনতা ফিরে আসে, তখনও তিনি খোঁজ নিচ্ছেন অফিসে সবাই ঠিক আছে কিনা, এটা ওটা, উপন্যাস শেষ হয়নি, আমার একটা উপন্যাসে কাজ চলছে। এত কিছু তার প্রিয়জনদের আমাদের বলতে থাকতেন, এবং বাড়ি ফিরবই। প্রত্যেকবার লড়াই করে বাড়ি ফিরেছেন, এবার আর ফেরা হলো না, এবার থমকে গেলেন কবি রাহুল পুরকায়স্থ। অনির্বাণ। তন্ময়, রাহুলদার সঙ্গে গণমাধ্যমের যোগাযোগ, দীর্ঘদিনের সাংবাদিকতার জগৎ তো ছিলই, খবরের কাগজের জগৎ, কিন্তু কবি রাহুল পুরকায়স্থ নির্দিষ্টভাবে আমাদের এখানে যখন কনসাল্টিং এডিটর প্রোগ্রামিং ছিলেন, তার আগেও তার সঙ্গে তোমার কাজ করবার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতাগুলোর কথা যদি বলো, এই গণমাধ্যমে কি করে নিউজ সিরিজ নামক একটা অদ্ভুত জিনিসের জন্ম দিতে হয়, আর জন্ম দেওয়ার পর তাকে কিভাবে বড় করতে হয়, লালন পালন করতে হয়, তোমার সেই অভিজ্ঞতাগুলোর কথা যদি বলো। এখন যেটুকু দেখেছি রাহুলদাকে কাছ থেকে, হয়তো একটা উনি মুক্ত গগনে যখন তখন থেকে দেখেছি, তার আগে পাইনি। সেই জায়গায় দাঁড়িয়ে কবি রাহুল পুরকায়স্থ একদিকে লেখক, কবি, সাহিত্যিক, যেভাবেই বর্ণনা করি না কেন, অন্যদিকে অদ্ভুত জীবন, বলা চলে মানে দুর্দম, যাকে দমন করা যায় না, যাকে আটকানো যায় না, যেভাবেই তুমি ব্যাখ্যা করো না কেন, যেখানে কোনো বাঁধন নেই, বাঁধনহীন জীবন তিনি কাটিয়েছেন। কোথায়, কখন, রাত্রে, দিনে, সকালে, বিকেলে ঘুরে বেরিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে একটা মানুষ যখন মেইন স্ট্রিম সংবাদ মাধ্যমে আসছেন, তিনি পত্রিকাতে যখন কাজ করছেন, সেখানকার মতো অন্য ভাবনা। তিনি যখন অডিও ভিজুয়ালে আসছেন, খাস খবর 1998-99, তার আগে থেকে আরো অন্যান্য পত্রিকাতে, অন্যান্য বলা চলে সবাই আসতে শুরু করেছে, সেখানে তিনি কাজ করে একদম অন্য স্বাক্ষর রেখেছেন। দীর্ঘদিন কাজ করেছেন 24 ঘন্টা চ্যানেলে, সেখানে তিনি অদ্ভুত অদ্ভুত যে বিভিন্ন প্রোগ্রাম, তারপর TV9, সেখানে একটা অন্যরকম ভাবনা বাংলা সংবাদ জগতে। তুমি যেটা বলছিলে নিউজ সিরিজ শুধু নয়, সেখানে বলা চলে অন্য দুর্গা, অর্থাৎ এমন নারীদেরকে খুঁজে বের করা হতো, মানে মানে অন্যরকম একটা তারা দৃষ্টান্ত রাখছেন সমাজে। সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে আলাদা আলাদা ক্ষেত্র, যে মানুষগুলো কোনোদিন লাইমলাইটে আসে, জায়গায় থাকেন, সেটা নক্ষত্র সম্মান হোক, সেটা অন্যান্য চিকিৎসকদের সম্মান দেওয়ার ক্ষেত্রে হোক, স্বাস্থ্য সম্মান হোক, সব ক্ষেত্রে অন্য ভাবনা, অন্য চিন্তা এবং একেবারে অন্য জগতের প্রতীক ছিলেন রাহুল পুরকায়স্থ। একেবারেই। তন্ময়, আমাদের সঙ্গে থাকো। কবি, বিশিষ্ট সাহিত্যিক, বাংলা সাহিত্য জগতের অন্যতম নক্ষত্র। এই রূপে কবিতা ক্রমে ক্রমে মৃত্যুর দিকে যায়। এপিটাফ সকলেই লিখে যান, শক্তি চট্টোপাধ্যায় লিখে গিয়েছিলেন। রাহুল পুরকায়স্থের বড় পছন্দের কবি রাহুল পুরকায়স্থ, যাকে
অনুসরণ করেন বলতেও দ্বিধাগ্রস্ত হতেন না। সেই শক্তির লেখা এপিটাফি কি কোথাও রাহুলদার মনেও পুঞ্জীভূত হচ্ছিল একটু একটু করে, তাই লিখে গেলেন এমন লাইন। রাহুল পুরকায়স্থ তার সারা জীবনের লেখা কাব্য এবং গদ্যের সঙ্গে সঙ্গে গণমাধ্যমের কাজের জন্য সারা জীবন বাংলা টেলিভিশন, বাংলা গণমাধ্যমের ইতিহাসের সঙ্গে ওতপ্রোত হয়ে থাকবেন। তার স্মৃতি এই স্মৃতি যাওয়ার নয়। কিছুক্ষণ আগে তন্ময়ের সঙ্গে কথা হচ্ছিল নিউজ সিরিজ নিয়ে। গণমাধ্যমেও যে প্রান্তিক মানুষের কথা এমনভাবে তুলে আনা যায়, যাদের কথা বারবার ঘুরে ফিরে এসছে তার কবিতায়, গণমাধ্যমেও যে মানুষের প্রতি প্রেমের কথা এমনভাবে তুলে আনা যায়, শুধুমাত্র মানুষের প্রতি প্রেম থেকেই গণমাধ্যম যে এমনভাবে খবর করতে পারে, খবরের সিরিজ করতে পারে, তা রাহুল পুরকায়স্থ পরিচালিত, রাহুল পুরকায়স্থের চেতনা থেকে বেরিয়ে আসা নিউজ সিরিজ না দেখলে, তার সঙ্গে না জড়ালে সত্যিই বোধহয় বোঝা মুশকিল। শুধুমাত্র নিউজ সিরিজ নয়, আর অনেক কাজ। সুকল্প চট্টোপাধ্যায়, বিশিষ্ট প্রকাশক, মান্দাস প্রকাশনীর কর্ণধার, আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। সুকল্প, অনির্বাণ রয়েছি তোমার সঙ্গে। আমার সত্যি সত্যি কিছু বলার নেই। এই খবরটা তুমি পেয়েছো সুকল্প, আমার শুধু তোমার কাছ থেকে তোমার স্মৃতিতে এই মুহূর্তে যা আসছে তুমি যদি বলে যাও। কি বলবো, মানে রাহুল দার মৃত্যু নিয়ে আমাকে বলতে হবে? তুমি তো জানো সবটাই। আসলে শৈশব এই মানুষটার সঙ্গে জড়িয়ে থাকা, মানুষটার প্রতিদিনের কবিতা লেখার সঙ্গে জড়িয়ে থাকা, প্রত্যেক দিন তার রাত্রিবেলা যে লেখাগুলো হতো সেগুলো কখনো মাঝরাতে পড়ে শোনাতো, কখনো ভয়েস রেকর্ড করে পাঠাতো, কখনো ভোরবেলা ফোন করে ঘুম থেকে তুলে কবিতা শোনাতো। এইভাবেই মানে দিনের পর দিন আমরা একসাথে কাটিয়েছি। কলকাতা শহরের বুকে রাহুল পুরকায়স্থর সঙ্গে কাটিয়েছি। সেইভাবেই চলেছে একটা বড় সময়, জীবনের প্রায় 25 বছর 26 বছরের সঙ্গ বলা যায়। প্রতি দিনের প্রাত্যহিক একটা অভ্যেস। এই সম্পর্ক যেখানেই থাকি না কেন, রাত্রিবেলা হলে অন্তত, মানে শেষকালে হয়তো দেখা খুব বেশি হতো না, কিন্তু প্রতিদিন রাত্রিবেলা তার ফোন আসতো। প্রকাশনা শুরু করার পরেও নতুন নতুন আইডিয়া, এইটা এরকম করা যায়, এটা ওরকম করা যায়। লাস্ট তো আমার সঙ্গে ভেন্টিলেশনে যেদিন চলে গেল, সেদিন ভিডিও কল করে আমার সঙ্গে কথা বলতে চাইলো, বর্ণালীদি ধরিয়ে দিলেন। বললো আমরা কত ভালোবাসায়, কত প্রেমে, কত অপ্রেমে, আমরা কত ঝগড়া করেছি, আমরা কত ভালোবেসেছি এক অপরকে। সুকল্প, তুই আসবি না দেখতে? তারপর যেদিন দেখতে গেলাম, ভেন্টিলেশনে ঢুকে গেছে, কিন্তু অদ্ভুত অফুরান জীবনী শক্তি এই কবির। সেখান থেকে যখন বর্ণালীদি বলছে যে সুকল্প এসছে, তোমার বড় ছেলে এসছে, তখন চোখ মেলে তাকালো ভেন্টিলেশন থেকে, চোখ মেলে তাকিয়ে আবার চোখটা বন্ধ করে দিল। অনির্বাণ, আমি আর এখন কিছু বলতে পারবো না। সুকল্প, তোমাকে ধন্যবাদ জানাবো না, কিন্তু এই শোকের সময় এই শোক কাটিয়ে ওঠার সামর্থ্য তোমাকেও ঈশ্বর দিন, নিশ্চিতভাবে সে কামনা করব। সুকল্প চট্টোপাধ্যায়, বিশিষ্ট প্রকাশক, মান্দাস প্রকাশনীর কর্ণধার। রাহুল পুরকায়স্থ, যাকে প্রকাশ্যেই নিজের বড় ছেলে বলে পরিচয় দিতেন, আমাদের সঙ্গে ছিলেন। রাহুল পুরকায়স্থর সঙ্গে সুকল্পের জীবন একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে। সেই জীবনের কথাই, সেই কবিতার জীবনের কথাই, সেই সাহিত্যের জীবনের কথাই সুকল্প আমাদের সঙ্গে এই শোকের মুহূর্তেও ভাগ করে নিচ্ছিলেন, যতটুকু সম্ভব ভাগ করে নিলেন। সুকল্প আর পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন। এরকম দেখতে পাওয়া আর না দেখতে পাওয়া, কান্নায় ভেঙে পড়া মানুষের সংখ্যা বোধহয় আজকে বাংলায় অনেক। যারা রাহুলদার জন্য, রাহুলদার কাছে সামান্য সময়ের জন্য আসতে পেরেছেন, রাহুলদার সঙ্গে আলাপ করতে পেরেছেন, তারা নিশ্চিতভাবে আজকে এক বিরাট শূন্যতা অনুভব করবেন। তার কারণ প্রান্তিক মানুষের কথা বলা কবি রাহুল পুরকায়স্থ তার জীবনে কোনোদিন ভাব গম্ভীর ছিলেন না। কবিসুলভ কোনো না কিছু ভাব ছিল না, কবিসুলভ কোনো দূরত্ব রচনার চেষ্টা ছিল না। কি অনায়াসে প্রবল ভিড়ের মধ্যে একা হয়ে যেতে পারতেন, কবিতা তৈরি করতে পারতেন, কবিতা লিখতে পারতেন, আবার সেই কবিতার রসদ খুঁজতে নতুন করে ভিড়ে ফিরে আসতে পারতেন। রাহুল পুরকায়স্থ একমাত্র তাকে যারা খুব কাছ থেকে দেখেছেন, তার সঙ্গে যারা জড়িয়েছিলেন, তারাই একমাত্র জানেন। কবিসুলভ কোনো নির্জন খোঁজার চেষ্টা, নির্জনতায় যাওয়ার চেষ্টাও তার সেভাবে কোনো দিন ছিল না, বরং মানুষের মাঝেই যেন তিনি খুঁজে পেতেন তার কবিতার ভাষা। রাহুল পুরকায়স্থের কবিতা জীবন বা তার কবি জীবন সম্পর্কে অনেকেই অনেকটা জানেন, কিন্তু ময়দানের পানশালা নামক একটি যে স্বল্প গদ্যের গ্রন্থে ময়দানের রকমারি পানশালা আর সেই পানশালার নিয়মিত ভিজিটারদের নিয়ে এমন গদ্যময় কবিতা লেখা যায়, তা বোধহয় যারা এই বইটি পড়েননি
ছোট পুস্তিকাটি, বইও বলবো না, পুস্তিকাটি যারা পড়েনি তারা বোধহয় সত্যি ধারণা করতে পারবেন না। কবিতার পাশাপাশি এমন অসংখ্য গদ্যের, কাব্যময় গদ্যের জন্ম দিয়ে গিয়েছেন রাহুল পুরকায়স্থ। সেই কাব্যময় গদ্য ছড়িয়েছিল গণমাধ্যমেও। আমি নিউজ সিরিজের কথা বারবার বলেছি, TV9-এর দর্শকরা জানেন, আপনারা এই নিউজ সিরিজ তারই মস্তিষ্ক প্রসূত, তারই পরিচালনায়, তারই সক্রিয় সৃষ্টিতে এগিয়ে চলা বাংলা গণমাধ্যমের অন্যতম দিশারি একটি অনুষ্ঠান, যা প্রতিদিনের খবরের উপাদান থেকে প্রান্তিক মানুষের জীবনের কথা তুলে নিয়ে আসতো। তার মধ্যেও এক অদ্ভুত কাব্যময়তা ছিল। কবি সুবোধ সরকার এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুবোধবাবু, আপনার সঙ্গে তো আমি জানি না কতদিনের পরিচয়, দীর্ঘ। আমি আপনার কাছ থেকে এই মুহূর্তে আপনার যা মনে হচ্ছে রাহুলদা সম্পর্কে, রাহুলদাকে আপনার দেখা, রাহুলদার সঙ্গে আপনার পরিচয়, এক পথ চলা একসঙ্গে, জানতে চাইব সুবোধবাবু। রাহুল পুরকায়স্থ, কবি রাহুল পুরকায়স্থর সঙ্গে আমার দীর্ঘদিনের যোগাযোগ, বন্ধুত্ব এবং পারিবারিক বন্ধুত্ব। সে প্রায় 4 দশক বা 4 দশকেরও বেশি। রাহুল যখন প্রথম লিখতে এলেন 80-র দশকে, জয়দেব বসু, মল্লিকা সেনগুপ্ত, রাহুল পুরকায়স্থ এরা সব একসঙ্গেই প্রায় লেখালেখি একটু পরে শুরু করেছিলেন। তো সেই দিক থেকে আমি বলবো রাহুল নিজের জায়গাটা, কবি হিসেবে যে নিজের একটা ইউনিক একটা জায়গা থাকে, প্রত্যেক কবির থাকা উচিত, তাহলেই তো তাকে কবি বলা যায়। তো রাহুল হচ্ছে সেই কবি যিনি প্রথম থেকে তার নিজের জায়গাটা, অর্থাৎ নিজের কণ্ঠস্বরটাকে প্রতিষ্ঠিত করেছেন। রাহুল যে বিশ্বাস করতেন যেভাবে কবিতা লেখা, দীক্ষিত পাঠক শ্রেণী তৈরি করেছিলেন তিনি হয়তো বহুজনের জন্য লেখার কথা ভাবতেন না। তার একটা গভীর রাজনৈতিক বিশ্বাস ছিল, যেটা অনেক ব্যপ্ত হয়তো, কিন্তু কবিতার দিক থেকে তার একটা সম্পূর্ণ অন্যরকম চেতনা কাজ করত। ছোট ছোট কবিতা লিখতেন, খুব অ্যাফোরিস্টিক স্টাইলে কবিতা লিখতেন, কিন্তু কবিতাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে আমার মনে হয় যে বাংলা কবিতায় সমর সেনের পর রাহুল পুরকায়স্থ এই ছোট ছোট কবিতা লেখার ব্যাপারে এত বাংময় হয়ে উঠেছিলেন যে সত্যি তাকে তার খুব বড় কবিতা আমি কখনো প্রায় পড়িনি বলতে গেলে, খুব একটা দুটো হয়তো আছে। আমি মনে করি তার একটার পর একটা বই যেরকম ভাবে আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে বাংলা কবিতার দীক্ষিত পাঠকদের মধ্যে, এবং তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কবি হিসাবে বাংলা ভাষায় প্রতিষ্ঠিত হয়েছেন। তার এই অকাল প্রয়াণে আমি অত্যন্ত গভীরভাবে শোক স্তব্ধ। তার পরিবার এবং তার বন্ধু পরিজন সবাইকে আমার সহমর্মিতা। রাহুল, তুমি যেখানেই থাকো ভালো থেকো, এছাড়া আর কি বলবো। অনেক কষ্টের ধন্যবাদ। থেকে বলতে হচ্ছে ভালো থেকো। অনেক ধন্যবাদ সুবোধদা। কবি সুবোধ সরকার আমাদের সঙ্গে ছিলেন। শেষ করব এই হুইল নিউজ বুলেটিনের শেষ করব একটি কথা বলে। রাহুলদাকে একদিন কিছুটা মজার ছলেই হয়তো জিজ্ঞাসা করেছিলাম, রাহুলদা, এই যে মানুষ মরে যান তারপর কোথায় চলে যান, যদি এক কথায় বলি কোনো দিক শূন্যপুরের দিকে, ধ্বনি ওঠে, স্লোগান ওঠে অমর রহে, তুমি এতে বিশ্বাস করো? রাহুলদা বলেছিলেন, অমর কিছু থাকে না রে, অমর থাকে শুধু ভালোবাসা। তোর হাতে যদি জ্বলন্ত আগুনের মতো প্রেম থাকে তবে ওটাই অমর। রাহুল পুরকায়স্থ এই প্রেম নিয়েই বাংলা কবিতা, সাহিত্য, গণমাধ্যমে অমর হয়ে থাকবে। রাহুলের বন্ধু হিসেবে যেমন এসেছি, তেমনি আমাদের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর অন্যতম প্রতিনিধি হিসেবেও আমি এখানে এসেছি। আমার কাছে পুরো বিষয়টাই খুব বেদনার, শোকের। কম বয়সে রাহুলকে আমাদের হারাতে হলো। অনেক দিন ধরে ডায়ালিসিস চলছিল, কিন্তু
শেষ অবধি আমাদের ওকে হারাতে হলো। সমবেত শোক, সেই গাথায় আমিও সামিল আছি। রাহুলের মৃত্যু বাংলা সংস্কৃতি জগতের একটি অপূরণীয় ক্ষতি। বৃহৎ বাড়ির মধ্যে কেবল একটি ঘর বন্ধ, তাহার তালাতে মরিচা ধরিয়াছে। তাহার চাবি কোথাও খুঁজিয়া পাওয়া যায় না। সন্ধ্যাবেলা সে ঘরে আলো জ্বলে না, দিনের বেলা সে ঘরে লোক থাকে না। সে ঘর খুলিতে ভয় হয়। অন্ধকারে তাহার সম্মুখ দিয়া চলিতে গা ছমছম করে। দুইখানি দরজা ঝাঁপিয়া ঘর দাঁড়াইয়া আছে। দরজার উপর কান দিয়া থাকিলে ঘরের ভিতর হইতে যেন হু হু শব্দ শোনা যায়। এ ঘর বিধবা, একজন ছিল, সে গেছে। সেই হইতে এ ঘরের দ্বার রুদ্ধ। সেই অবধি এখানে আর কেহ আসেও না, এখান হইতে আর কেহ যায়ও না। সেই অবধি এখানে মৃত্যুরও মৃত্যু হইয়াছে। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে গেল না। সে কোথায় গেল ফিরে এলো না। সে যেতে যেতে যে গেল কি যেন গেয়ে গেল। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। সে ঢেউয়ের মতো ভেসে গেছে চাঁদের আলোর দেশে গেছে। সে ঢেউয়ের মতো ভেসে
গেছে চাঁদের আলোর দেশে গেছে, যেখান দিয়ে হেসে গেছে হাসি তার রেখে গেছে রে। মনে হলো আখির কোণে আমায় যেন ডেকে গেছে সে। আমি কোথায় যাব, কোথায় যাব ভাবতেছি তাই একলা বসে। সে চাঁদের চোখে বুলিয়ে গেল ঘুমের ঘোর। সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর। কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল। ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তারি চলে গেল। হৃদয় আমার আকুল হলো, নয়ন আমার মুদে এলো রে। কোথা দিয়ে কোথায় গেল সে, আমার প্রাণের পরে চলে গেল কে। এরপর কবির সময়। রাহুলদার ভালোবাসাটা এমন ছিল, এই অসুস্থ শরীরেও অপবোধ থেকে উনি এসেছেন তার ভালোবাসার কথা বলতে। সৌমিত্রদা শক্তি চট্টোপাধ্যায় প্রসঙ্গ বেশ কিছু কথা বললেন। আমি শুনেছি রাহুলদারা যখন প্রিয়নাথ গুহরোডে থাকতেন আমাদের বেলকুড়িয়ার ওপারে, তখন নাকি একদিন সকালবেলায়, তখন রাহুলদা এত প্রতিষ্ঠিত কবিও নন, শক্তি চট্টোপাধ্যায় নাকি দু হাতে দুটো নারকেল নিয়ে রাহুলদার বাড়িতে গিয়ে উপস্থিত। তখন রাহুলদার কাকিমা ছিলেন, বিনা কাকিমা। তাই রাহুলদাকে নিয়ে এরকম প্রচুর গল্প আছে। আমরা শুনেছি যে একটি গল্প বলি, সেই গল্পটি বলার লোক সামলাতে পারছি না, সুমন্দা আসার আগ পর্যন্ত সেই গল্পটি ছোট্ট করে একটু বলবো। রাহুলদা যখন অসুস্থ ছিলেন পিজিতে 25 দিন প্রায়, তখন একজন মদ বিক্রেতা, যিনি একটি দোকানের মালিক ছিলেন, তিনি এসে বলেছিলেন যত টাকাই লাগুক রাহুলদাকে সারিয়ে তুলতেই হবে। এই হচ্ছে রাহুল, একটি শরীর, একটি মুখ, কিন্তু তার ছায়া প্রচুর। এবার কবির সময়। সকলে আমার নমস্কার আর সালাম নেই। তাদের কি বলা থাকবে, আমি কিন্তু রাহুলের কবিতা বেশি পড়িনি। এইভাবে যদি শুরু করা যায় যে রাহুলের সঙ্গে আমার পরিচয় হয় 2000 সালে, এবং একটা সময় আসে যখন আমাদের রাজ্যে
একটা বড় ধরনের রাজনৈতিক পট পরিবর্তনের আভাস পাওয়া যেতে থাকে। এবার একটা স্বীকারোক্তি, আমি কোনো পলিটিক্যাল পার্টির মেম্বার হইনি। একবার যখন সকলের অনুরোধে, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় না, আমাদের এই রাজ্যের বিজ্ঞানীর অনুরোধে আমি তৃণমূল কংগ্রেসের টিকিটে লোকসভায় ভোটে দাঁড়ালাম। ওই 5টা বছর আমি তৃণমূল কংগ্রেসের মেম্বার ছিলাম। যেদিন আমার মেয়াদ শেষ হল আমি পদত্যাগ করলাম এবং পার্টি থেকে। আমার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল এক সময় জনযুদ্ধের বিপ্লব অন্য কারণ। আমার মনে আছে এটা এইখানে রাহুলের ছবিটা শুরু, যে আমি ভাষণ দিচ্ছি, বামফ্রন্টের কীর্তিকলাপের বিরুদ্ধে অনেকেই ভাষণ দিচ্ছেন, আমিও দিচ্ছি। যখনই ভাষণ দিতাম আমি দেখতাম রাহুল দাঁড়িয়ে আছে একটা রেলিংয়ে, ধরে দাঁড়িয়ে দেখছিলাম। এই একটা ছবি। অন্য ছবি, আমি কিছুদিন টেলিভিশনে চাকরি করেছি চ্যানেলে। রাহুলের মতো এত সৃজনশীল, এত দিল খোলা এবং কাউকে পরোয়া না করা টেলিভিশন কর্মী আমি খুব কমই দেখেছি। আপনাদের মধ্যেই বসে আছেন একজন, এই দুনিয়ার একজন, আমি বলবেন দুনিয়ার একজন শীর্ষ স্থানীয় সাংবাদিক সুদীপ্ত সেনগুপ্ত এখানে বসে আছেন, যিনি আমায় সাংবাদিকতার শিক্ষা দিতে পারেন, দিয়েছেন। আমার মনে হয় তিনি এটা অ্যাপ্রিসিয়েট করবেন। আমি যেটা বলতে চাইছি যে রাহুল যখন কাজ করতেন অদ্ভুত অ্যাটিচিউড ছিল। তারা চ্যানেলের আমি ছিলাম অনুষ্ঠান পরিবেশক, আর রাহুল কিছুদিন প্রডিউসার ছিলেন। প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমরা ডালের বড়া খেতে যেতাম। রাহুল খোঁজাতে কোথায় পাওয়া যায়। ডালের বড়া খেতে খেতেই কিন্তু আলোচনা হচ্ছে কি হবে, কি করা যাবে। যেন ম্যাজিশিয়ানরা যেভাবে হাওয়া থেকে নানান জিনিস উদ্ধার করে দেখানো হতো, ঠিক সেইভাবে রাহুল প্রায় প্রত্যেক দিন নানান আইটেম তৈরি করে নিচ্ছে এবং সবগুলো মহা থেকে বেরোচ্ছে খুব দ্রুত গতিতে। আর মাঝে মাঝে মনে হতো যে কোনো কথা বোঝার জন্য একজন দোভাষী দরকার, কেন এত দ্রুত গতিতে উনি কথা বলতেন এবং সে কথা বোঝাতে বসেই ছিল। অভ্যস্ত না হলে রাহুলের কথা এত ভুলে গেছে। এরপরে হয়তো রূপায়ণ, ওই আইডিয়াটা রূপ দিতে, সেটা দেখার মতো বিষয়। সেটা নানান জায়গায়, শহরের নানান জায়গায় ঘুরে ঘুরে, যেমন ধরুন বই মেলা, আমাকে নিয়ে ওই ছবি করি ক্যামেরা সামনে। এবারে কথা হচ্ছে, এর সঙ্গে কথা হচ্ছে, রাহুল কিন্তু নেই, দৃশ্যপট নেই, উনি আমার এখানে ছেড়ে দিয়ে দূরে গিয়ে দেখছেন ও নির্দেশ অনুযায়ী যারা ক্যামেরা প্রকৌশলী, সাউন্ড যারা দেওয়া তাদের কাজ করে যাচ্ছেন। আর প্রত্যেকটা মুহূর্তেই আমি শিখছি। রাহুল কিন্তু একবারে এখন দাম করছেন না, যদি আমার শিক্ষক, আমি শিখছি। তা এই করতে করতে অদ্ভুত সম্পর্ক রাহুলের সঙ্গে হয়েছে। জীবনে আমার নানান দেশে নানান ধরনের কাজ করেছি, সাংবাদিকতা করেছি, কত রকমের কাজ করেছি, অপকর্ম করেছি। ওনার কি মতবাদ ছিল আমি ঠিক জানি না, আমার মনে হয় না উনি তৃণমূল কংগ্রেসের সমর্থক ছিলেন। তো যখন আমি তৃণমূল কংগ্রেসের এমপি হলাম
খুশির পারে আমাদের মধ্যে এই নিয়ে কোনো কথাই হয়নি। বরং আমি যখন লোকসভার সদস্য, তখন 24 ঘন্টায় উনি কাজ করতেন। 24 ঘন্টার একটা অনুষ্ঠানে উনি আমায় আমন্ত্রণ জানালেন, আমি গেলাম এবং নানান রকম ব্যাপার সেখানে হচ্ছে, গান হচ্ছে, একটা মাইক্রোফোন আমাদের হাতে ধরিয়ে দেবে, তুমি গাও, এইরকম খুব শক্ত রাহুলকে লোকেট করা, ওকে ওকে একটা জায়গায় লোকেট করা আমার কর্ম নয়। আর আরেকটা কথা হচ্ছে যে রাহুল এমন একজন মানুষ যার সঙ্গে পরিচিত একটু হওয়ার পর, আরো ভালো করে পরিচিত হওয়ার পর মনে হতো আমার উচিত ছিল আর একটু ভালো মানুষ হওয়া। That was one lesson that I derived from Rahul. যে I wish I had a better human being. অদ্ভুত ক্ষমতা ছিল। এইখানে তো আমার থাকার কথা না, আসলে আমি হচ্ছে অনেক অনেক আমার তো কেটে পড়ার কথা। যদি কোনো কথা বলার হয় তাহলে সেটা রাহুলের বলার কথা। তারা এখন রাহুল কেটে পড়েছেন। আমার জীবনের শেষ লড়াইটা ছিল, এখনো চলছে, বাংলা ভাষায় খেয়াল। এটা যদি আমাদের এই দুনিয়ার, এই যে মিডিয়া দুনিয়ার আদৌ একজনও বুঝে থাকেন, তিনি রাহুল। আমার মনে আছে এই কামারহাটিতেই একটা জায়গায় আমার বাংলা খেয়ালের অনুষ্ঠান ছিল। উনি সেটা জানতে পেরে 24 ঘন্টা ক্যামেরা পাঠান, সাউন্ডের প্রকৌশলীদের পাঠান এবং সেটা রেকর্ড করেন। এরকম দুটি অনুষ্ঠান, পুরো অনুষ্ঠানটি রেকর্ড করেন। কিন্তু এটা কিন্তু আর কারোর কথাতেও আসে, আমি ভাবতেই পারি না যে আমি কিন্তু মোটেও ভালো গান করিনি, মোটেও না। আমি চেষ্টা করেছি বাংলা ভাষায়, আমার মাতৃভাষায় খেয়াল। 21শে ফেব্রুয়ারি অনুষ্ঠানটা হয়েছিল। কে বলতে পারে হয়তো রাহুলই কাজা করে অনুষ্ঠানটা ঘটিয়েছিলেন, মানে কিন্তু যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে প্রতিটা জিনিস উনি একটু, উনি কোথাও কিন্তু সামনে নেই। উনি ধীরন্দার ছিলেন ওই অনুষ্ঠানে, আমার মনে আছে। উনি কিন্তু নেপথ্যে কোথাও থেকে অনুষ্ঠানটা রেকর্ড করাচ্ছে। অনেকদিন অতর্কিত পাখি, হঠাৎ একদিন আমাকে এটা বলে, এই কথাটা কেমন, অতর্কিত পাখি ভাষা করা যায়? হ্যাঁ, এটা করা যায়, অতর্কিত পাখি নিজ উদ্দেশ্যে চলে। আর দু একটা লাইন লিখে দিলে একটা খেয়াল গান হয়ে যাবে। মানে আসলে বোর করলেন, একটা রাগ আছে, সেই রাগটাতে ওই কথাগুলোকে সেট করা হয়। এরকম ছিল আর কি সম্পর্কটা। আর এটা ঠিক হলো না, যেটা হলো এটা ঠিক হলো না, জাস্ট ঠিক হলো না, আমরা কিছু বলার নেই। হারিয়ে গিয়েছি আমি বাতাসের খুব কাছে, উড়ে যায় দেহ পাঠাগার। আলোকপাত ম্যাগাজিনে প্রথম চাকরি, প্রিন্ট মিডিয়ায় আজকাল আর ওভারল্যান্ডেও কিছুদিন। এরপর সৃষ্টিশীল কাজের জন্য মিডিয়া রাহুল পুরকায়স্থ থেকে চিনতে শুরু করে দর্পণ, খাস খবর এবং ইন্টারভিউ ভিত্তিক মুখোমুখি প্রযোজনা থেকে। এরপর খাস কলকাতা বলে একটি অনুষ্ঠানের মন্তাজে রাহুল তার ব্যতিক্রমী ভাবনার ঝলক দেখিয়ে দর্শকের মন জয় করে নিলেন। হলুদ ট্যাক্সি, হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাতে টানা রিকশার মোটিভের সঙ্গে জুড়ে গেল আরেক নতুন কলকাতা, এক বিবর্তনশীল কলকাতার সঙ্গে পুরনো কলকাতার মেজাজ। এক অসাধারণ মেলবন্ধন। সংবাদ মাধ্যমে তথ্য
তথ্য আর সৃজনশীলতার মেলবন্ধনের প্রথম কারিগর রাহুল পুরকায়স্থ। আকাশবার্তা, ডিগবাজি, 10 মিনিটের জন্য অনুষ্ঠানগুলি সংবাদ মাধ্যমে এক নতুন ঘরানার জন্ম দিল। ঝড়ের রাতে তোমার অভিশাপ। অডিও ভিজুয়াল সাংবাদিকতায় রাহুলের সেরা বিকাশ 24 ঘন্টা চ্যানেলে। চ্যানেলটির গৌরবময় কালের যাত্রাপথের অগ্রপথিকদের অন্যতম রাহুল পুরকায়স্থ। দৈনন্দিন খুন, ধর্ষণ, রাজনীতির নিকৃষ্ট তরজা থেকে বেরিয়ে আর একটু উপরে উঠে টেলিভিশন মানুষকে আরো অন্য কিছু দিতে পারে, এই বিশ্বাসের ভিত গড়েছেন তিনি। রানার ছুটেছে তাই ঝুম ঝুম ঘন্টা বাজছে রাতে, রানার ছুটেছে খবরের বোঝা হাতে। কোনো দুঃসংবাদে শুধু খবর পরিবেশনেই একটি সংবাদ মাধ্যমের দায়িত্ব শেষ হয়ে যায় না, সেই আকালে মানুষের পাশে দাঁড়ানোটাও সংবাদ মাধ্যমের দায়িত্ব। এই মানুষের পাশে থাকার বোধকে সৃজনশীলভাবে তার অনুষ্ঠানে ব্যবহার করেছেন বারবার। আয়লার পরে দুর্গত বাংলার পাশে বাংলা বা মুম্বাই বিস্ফোরণের পর মোহরকুঞ্জে চ্যানেলের পক্ষ থেকে বিরাট অনুষ্ঠান, তাঁরই ভাবনার প্রতিফলন। রাহুল বলতেন, টেলিভিশনে মানুষ স্মৃতি রোমন্থন করেন। এই ভাবনা থেকেই বাংলার সাংস্কৃতিক ইতিহাসের অসাধারণ সব দলিল নির্মাণ করে গেছেন। রামগঞ্জের কুয়া সুরমা নদীর গান ছিলামি শূন্যে। হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী, দেবব্রত বিশ্বাস, কবির সুমনকে নিয়ে আবার বছর 20 পরে তার ভাবনার এমন সব অসাধারণ তথ্যচিত্র টেলিভিশনের দর্শকদের স্মৃতির মণিকোঠায় আজও অমলিন। সেরার লড়াই নয়, প্রতিভার স্বীকৃতি। আলোকবৃত্তের বাইরে থাকা সাধারণের অসাধারণ হয়ে ওঠার কাহিনীর সঙ্গে পরিচয় করিয়েছেন এই রাহুল। অনন্য সম্মান বা নক্ষত্র সম্মানের মতো অনুষ্ঠান বাংলা টেলিভিশনের মাইলস্টোন। এরপর TV9 বাংলা যখন 20 থেকে পুষ্পে বিকশিত হচ্ছে, তখন নিউজ সিরিজ, হুতমের কলকাতায়, অন্য আগমনী ইত্যাদির মতো চমকপ্রদ সৃজনশীল অনুষ্ঠানে তার বিশিষ্টতা দর্শককে মুগ্ধ করেছে। আজও বাংলা টেলিভিশনের ইতিহাসে সংবাদের সৃজনশীলতার সেরা কারিগর রাহুল পুরকায়স্থ। হৃদয়ে রহ রাহুল। নমস্কার। এখানে তো আমার বলার কথা ছিল না, আর এই অর্থে আমার কোনো বলার যোগ্যতাও নেই, কেননা আমি কবি নই। তবে আজন্ম কবিদের সম্মান করতে জানি। কেননা আমার বাবা সারা জীবন অধ্যাপনা করেছেন এবং তার হাত দিয়ে অনেক তাবড় ছেলে মেয়ে পড়ে খুব কৃতি, খুব যশস্বী হয়েছে, ভারতবর্ষের রাষ্ট্রপতি স্বয়ং, এরকম আরো অসংখ্য নাম সব বলতেছে। কিন্তু বাবা বলতেন তার প্রায় 50 বছরের শিক্ষকতা জীবনের শ্রেষ্ঠ ছাত্র হচ্ছেন কবিরুল ইসলাম, যাকে তিনি সিউড়ি কলেজে অধ্যাপনা করার সময় পড়িয়েছিলেন। এবং বাবার যুক্তি ছিল, অনেক ছেলে মেয়েকে পড়িয়েছি, তারা জীবনে কৃতি হয়েছে,
কিন্তু আর কেউ তো কবি হতে পারে। সুতরাং কবি হওয়া যে খুবই সম্মানের ব্যাপার, আসল সব সেটা আমি দেখেছি, বুঝেছি আমার মতো করে। যদিও কাব্য চর্চার ক্ষমতা আমি কোনোদিন অর্জন করতে পারিনি, আর কোনোদিন সেই প্রিটেনশনও আমার নেই। তারপর অসংখ্য কবির সান্নিধ্যে অনেক ঘনিষ্ঠ মুহূর্ত কাটিয়েছি। সেই ব্যান্ড মাস্টারের তুষার রায়, তিনি ধর্মতলার কাফেটি মুক্ত বলে একটা রেস্তোরাঁ ছিল, এখন আছে কিনা জানি না, সেখানে সকালবেলা এসে বসতেন, নেশা ভাঙ করতেন, কাপের পর কাপ চা দিতেন, আর অনর্গল কথা বলে। আমি তখন স্কুলে বলি। তারপর যখন আনন্দবাজারে যোগ দিলাম, তখন তো একেবারে কবিদের মধ্যেই আমার বসবাস ছিল। সুনীল গঙ্গোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, জয় গোস্বামী, কে নয়? সেই অর্থে রাহুল পুরকায়স্থর সঙ্গে কিন্তু আমার কখনো ব্যক্তিগত ঘনিষ্ঠতা ছিল, অবকাশই হয়নি। আমরা দুজনেই সাংবাদিক, কিন্তু কখনো একসঙ্গে কাজ করার মতো সময় বা সুযোগ তৈরি হয়। রাহুলকে আমি যখন প্রথম দেখি, আমাকে যেটা মুগ্ধ করেছিল সেটাও দুটো চোখ। এইরকম চোখ বিষণ্ণ মধুর একদিকে, অন্যদিকে হীরক খণ্ডের দুটি একসঙ্গে যে চোখ জোড়ার মধ্যে উদ্ভাসিত হয়, তাকে দেখে আমার মনে হয়েছিল যে আমাদের মতো নয়। আমি কিছুটা আমার মতো করে লেখাপড়া করি। ওয়ার্ডসওয়ার্থের একটা লম্বা প্রবন্ধ আছে, হু ইজ এ পোয়েট, তাকে দিয়েই তো রোমান্টিক কবিতার সূচনা। এবং তাতে তিনি অনেক কথা বলেছেন, তার মধ্যে একটা কথা আমার এখনো মনে আছে, কবি হচ্ছেন মানুষের মধ্যে একজন মানুষ, কিন্তু চেতনায়, উপলব্ধিতে, বিদ্রোহে, মননে, কল্পনায় স্বতন্ত্র। রাহুল একেবারে ইংরেজিতে যাকে বলে ফিটস দিস ডেসক্রিপশন। রাহুল এর কোনো ভরণ ছিল না। কখনো আমি রাহুলকে আত্মপ্রচার করতে দেখিনি। এই যুগে আত্মপ্রচার করাটাই হচ্ছে ব্র্যান্ডিং আর মার্কেটিং ছাড়াতেই নাকি বাঁচতেই পারে। রাহুল সবসময় নিজেকে আন্ডার দ্য রাডার রাখত। কেন জানি না, আমাকে খুব পছন্দ করতো, শ্রদ্ধা করত, এবং বোধহয় গত শেষ 5 বছরে আমি রাহুলের সঙ্গে টেলিফোনে যত কথা বলেছি, দ্বিতীয় কোনো ব্যক্তির সঙ্গে বলিনি। রাহুল আমার কাছে সবার মধ্যে এখন যে জিনিসটা বাংলা বাজারে প্রায় বিপন্ন প্রজাতির এনডেঞ্জার্ড স্পিসিস হয়ে গেছে,
তার শেষ উজ্জ্বলতম প্রতিনিধি। নিঃস্বার্থ ভালোবাসা, কে কি রাজনীতি করে কিংবা কোনো রকম ছুট মার্গ, এইসব ওর মধ্যে ছিলই। আত্মপ্রচার করতেও দেখিনি, আবার পরচর্চা করতেও দেখিনি। শক্তিধর মতো লোক মাঝে মাঝে খুব নীরেন্দ্রনাথ চক্রবর্তীর উপর রেগে যেতেন। তখন একটু টালমাটাল থাকতেন, তখন আরো বেশি রেগে। কতবার শক্তিধর মুখে শুনেছি লোকে বলে আমি নাকি মাইনর হয়ে আর কবিতা লেখে ওই কলকাতার কাপ। কিন্তু রাহুলকে সত্যি বলছি, আমার যতটুকু ওর সঙ্গে আলাপ, কখনো কখনো কাউকে নিন্দা করতে দেখিনি। আমাকে অসংখ্যবার ফোন করেছে কোনো সহকর্মীকে হঠাৎ কর্মচ্যুত হয়েছে, আমি কোনো ব্যবস্থা করে দিতে পারি কিনা। যখন রাহুল অন্যের হয়ে আমার কাছে উমেদারি করছে, তখন নিজের জীবনটাই পদ্মপাতায় জলে নেই। শেষ দিকে TV9 থিতু হওয়ার পর তবু কোথাও একটা নিশ্চয়তা এসেছে। শরীরবাবু যেটা বললেন একদম খাঁটি কথা। TV9 CEO বরুণ দাস, তাকে আমি চিঠি, সেও আনন্দয়া পত্রিকার আমার সহকর্মী ছিল। সেও আমার ধারণা রাহুলের গুণমুগ্ধ একজন ভক্ত ছিল, এবং আমি সাংবাদিক হিসেবে খুব গর্বিত। আজকে যখন প্রায় বার্ড ফ্লুগ্রস্ত মুরগির মতো সমস্ত মিডিয়ায় কর্মী ছাঁটাই হচ্ছে, তখন রাহুলের মতো একজনকে পাশে দাঁড়িয়ে সম্মান জানানোর যে ব্যতিক্রমী দৃষ্টান্ত TV9 স্থাপন করেছে, তাকে আমি কুর্নিশ জানাতে পারি। এখন রাহুলের জীবনটা কেমন ছিল, ওর সঙ্গে কথাবার্তা বলে আমার যেটা মনে হচ্ছে, শক্তিদার একটা কবিতা দু তিনটে পংক্তি আছে, মায়া দিয়ে আলোয় ওড়ায় মায়া ভাঙার ফানুষ, আমার ভয় করে এবং ভয় করে যদি নিজেই তাকে মারি, তবে তো পারি আমি ভাঙায় গড়া। এই যে ভাঙায় গড়া মানুষ হওয়ার যা কিছু, সব কিছু রাহুল যতদিন বেঁচে ছিল, ওর কথাবার্তা, লেখা, কবিতা, তার মধ্যে দিয়ে বিচ্ছুরিত। কলোনি থেকে ও তো রাজপ্রাসাদে কোনোদিন যায়নি, কলোনি থেকে রাজপ্রাসাদে যাওয়ার কাহিনীও এই বাংলায় আছে, আমি তাদের কথা বলতে চাই না। কিন্তু আমি যে কারণে আজকে এই দক্ষিণ কলকাতার একটা কোণ থেকে এখানে দৌড়ে এসেছি, তার দুটো কারণ। একটা, রাহুলের স্ত্রী এমনভাবে আমন্ত্রণ পত্র পাঠিয়েছেন যেটা পড়ার পরে না বলা অসম্ভব। আর দুই, ব্যক্তিগতভাবে এখন আমি শোকের চক্রবুহের মধ্যে বাস করছি। সম্প্রতি আমার ছোট ভাইরা বয়সে কম শান্তিনিকেতনে গিয়ে ব্রেকফাস্ট টেবিলে প্রাতরাশ করতে করতে নিথর হয়ে গেল। আমার একমাত্র দিদি
যে সারা জীবন যার কোনো অসুখ করেনি, হঠাৎ তার বিলিরুবিন 13 হয়ে গেল, হাসপাতালে ভর্তি করলাম, বলল অবস্ট্রাকটিভ জন্ডিস, সেখান থেকে ধরা পড়লো ক্যান্সার, কোলনি, বস্ত বড় একটা মাস। 7 দিন 8 দিন হাসপাতালে ডাক্তার এবং আমাদের সকলকে দাঁড় করিয়ে রেখে দিদি চলে গেল, রাহুল চলে গেল। বয়সে ছোট যারা, তাদের চলে যাওয়ার কথা বলতে গেলে নিজেকে ভূষণ দিয়ে কাক মনে হয়, এবং এটা যে কতটা বেদনা সেটা আমি বোঝাতে পারবো। এখানকার যে জমায়েত, সেটা দেখে আমি খুব আহ্লাদিত বোধ করছি, কেননা এই ধরনের বিভিন্ন মতবাদের, বিশ্বাসের মানুষকে কলকাতার কোনো প্রেক্ষাগৃহে আপনারা দেখতে পাবেন। এখন প্রেজেন্টলি পার্টিজান না হলে টিকে থাকাই মুশকিল। এইরকম একটা সময় রাহুল কিন্তু ঠিক সবাইকে মিলিয়ে দিয়েছে। এবং রাহুল কেমন মানুষ ছিলেন, একটা ছোট্ট ঘটনার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করি। আপনারা এটা শুনলে কিছুটা চমৎকৃত হবেন। আমার এক ভ্রাতৃসম বিজ্ঞানী বন্ধু আছে, সে প্রথম যৌবনে একেবারে আপনারটা কমিউনিস্ট ছিল, কারণ ওই চার্চিল যেটা বলেছিলেন, ইফ ইউ আর নট এ কমিউনিস্ট বিফোর 20, you have no heart, and if you are still a communist after 20, you have no head. তো এইরকম একটি ছেলে, সে অনেক বছর হলো এখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্গে একেবারে একনিষ্ঠ একজন সেবক। রাহুলের সঙ্গে তার বয়সের অনেক তফাৎ। মিল হচ্ছে ওই বারদুয়ারিতে ভাড়ে দুজনেই লেখা বাংলা থেকে যেত। তো সেই ছেলেটি আমাকে রাহুলের মৃত্যুর পর একটা লেখায় লিখল, সুমনদা, 2021 সালে হেস্টিংস থানায় পুলিশ যখন আমাকে জবরদস্তি নিয়ে গেল, সেদিন রাত্রির 11:15 দেখি একজন মানুষ এসে থানার বড়বাবুর সঙ্গে তর্ক করছে, বলছে ওনাকে ছেড়ে দিন, ওকে আমি চিনি। এবং আমাকে এসে ওই লকআপের বাইরে থেকে বলে গেল, যারা এইভাবে অ্যারেস্ট করেন না, তারা হচ্ছে সবচেয়ে বড় ভিতু, চিন্তা করিস। তারপরে বাড়ি গিয়ে ও একটা চিরকুট লিখেছিল, সেই চিরকুটটা গদ্য, রাহুলের গদ্যও ছিল তার পদ্যের মতোই লিরিক্যাল। তখন ও বোধহয় ওকে ধন্যবাদ দিয়েছে, তার জবাবে রাহুল দিচ্ছে, আমরা কুমেরু আর সুমেরু, মেরু তো বটেই। কোনো হাবিজাবি ভাবনা লিখতে লিখতে, ভাড়ে করে মদ খেতে খেতে আসমানে ছুড়ে দিয়েছি সব অকথ্য লাইন। ট্রাম লাইনের মতো সমান্তরাল হেঁটে গেছি দুজনেই। আমরা মিলব না বলেই তবু অশনি সংকেতে চোখ বুঝে থাকিনি আমরা। সেদিনও খালাসি খোলায়, আজও তাই। রাহুল, নমস্কার, ভালো।
চড়া আলো, যাদের সাথে কথা বলছিল কাউকে দেখা যাচ্ছে না। রাহুল 25 বছর ধরে আমার বন্ধু। এই 25 বছরের মধ্যে 5-6 বছর পর দিনে আমার সহকর্মী। এর মধ্যে দুটো খুব বড় জায়গার কথা সকলে জানেন। রেইনবো প্রোডাকশন খাস খবর তৈরি করতো, সেখানে 4 বছর। আর তারপর আরেকটা বড় বাংলা চ্যানেলে ন্যাশনাল অন্তর্গত জি বাংলা চ্যানেলে প্রায় 10 বছর আমি একদম কাজ করেছি। তার থেকেও যেটা আমার কাছে বেশি স্মরণীয় সেটা হচ্ছে অনেক দুঃখের সময়, আনন্দের সময় তো বটে, দুঃখের সময় আমরা একসঙ্গে থেকেছি। অন্তত 3টে প্রজেক্টের সঙ্গে আমি জড়িত ছিলাম, যার মধ্যে একটা শেষ পর্যন্ত দিনের আলো দেখেছে। তার সঙ্গে এখানে বিরঙ্গা ছিল, বিরল চম্পার কিন্তু ধারণা রয়েছে সে সম্পর্কে। ফোর্থ পিলার ওয়েবসাইট আমরা তৈরি করছি, রাহুল সত্যি আমার ব্যক্তিগত বন্ধু ছিল এবং সমুদ্রভাবে বলে গেছেন তার বাল্যকালের কথা, সেটা তো আমি জানি না। আমরা প্রাপ্ত বয়সে, অ্যাডাল্ট বয়সে পরস্পরের নিবিড় বন্ধু এবং সহযোগী ছিলাম। কিছু কথা যা সকলের সঙ্গে বলা যায় সেরকম একটা কথা বলি। রাহুল তার জীবনের একটা খুব গুরুত্বপূর্ণ কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা, অন্তত সংবাদ জগতের মধ্যে আমাকে প্রথম জানায়। আমরা তখন একই টিউবের দুটো অংশে পাশাপাশি কাজ করি, মাঝখানে একটা ছোট্ট দেওয়াল ছিল। আমি রাহুলকে জিজ্ঞাসা করছি, রাহুল এটা কি গোপন কথা? রাহুল বলেছিল, এতদিন গোপন ছিল না, এখন গোপন হলো। তার কারণ কোনো কথা শুধু আমার মনে আছে, এই বৃত্তের মধ্যে যদি শুধু একলা আমি জানি তাহলে সেটা গোপন কথা, অন্তত আরো একজন জানলে সেটা গোপন কথা। সেই কথার সুবাদে, এই কথার সূত্র ধরে আমরা অনেক আলোচনায় চলে যেতাম। ওই রকম বড় চ্যানেলে যারা উঁচু পদে কাজ করে তাদের একটা সুবিধা হচ্ছে প্রতি ঘন্টায় ঘন্টায় কোনো কিছু করে দেখাতে হয় না। ভাবনা চিন্তা তাদের অবকাশ পাওয়া যায়, তখনকার সময় থেকে পাওয়া যেত। কিসে গোপন কথা হয়? মানুষ যেমন তার জিনের মধ্যে দিয়ে, মানুষ কেন যে কোনো প্রাণী, যে কোনো জীব, প্রাণী না জীব, উদ্ভিদও ঘটে, তার জিনের মধ্যে দিয়ে তার বংশধারা বহন করে, তেমনি কোন সৃষ্টিশীল মানুষ তার কবিতার কোনো কি জিন হয়, এইসব নিয়ে অদ্ভুত বিষয় নিয়ে রাহুলের সঙ্গে অনেক কথাবার্তা হতো। আমাকে একবার খুব বড় নাম করা অর্থনীতিবিদ বলেছিলেন, তিনি সাহিত্য শিল্পের লোক একেবারেই আমার মতো, মানে আমি অর্থনীতিবিদ নই, কিন্তু আমার সঙ্গে যেমন শিল্প সাহিত্য কবিতার সম্পর্ক, মাত্র পাঠক হিসেবে, সামান্য পাঠক হিসেবে তারা সেরকম। তার একটা খুব বিশ্লেষণ ছিল, অনেক সাহিত্য তিনি পড়েছিলেন, বলেছিলেন, কথাটা আমার মাথায় খুব থেকে আছে। যে কোনো বড় সাহিত্যিক সারা জীবন ধরে একটা মাত্র প্রশ্নের উত্তর খোঁজে, মীমাংসা করার চেষ্টা করে। তিনি আমাকে হেমিংওয়ে, দস্তয়েভস্কি, মার্কোস, তুর্গেনিভ, এরকম বড় বড়, জীবনানন্দ দাশ, বড় বড় কবি সাহিত্যিকদের উদাহরণ দিয়ে এটা বুঝিয়েছিলেন। আমি কমিউনিস্ট হয়েছি। আমি রাহুলের সঙ্গে কবিতা নিয়ে খুব একটা আমার আলোচনা হতো না। রাহুল নিশ্চয়ই আমাকে যোগ্য মনে করতো না,
খাটানো নেই। আমি তো অবাক হয়েছিলাম যখন রাহুল শেষ বয়সে নির্বাচিত কবিতাটা উৎসর্গ করছিল, তাদের মধ্যে প্রথমে আমার নামটা ছিল। এটা হচ্ছে ভীষণ ভালোবাসা। আসলে কবিতা কথাটাই সফলতাই চলে রাহুল আমার নিজের ধারণা পরবর্তী তার কবিতা পড়তে পড়তে নিজেই সব কবিতা বিভিন্ন উপহার দিত, বইমেলাতে চুপ করে লক্ষ্মী ফেলার মধ্যে দিয়ে দিত। রাহুল বইমেলাতে ঘুরলে সেটা ব্যাপার ছিল, তার সঙ্গে বিশাল একটা পিছনে পিছনে অনেক মানুষ যেতেন, তারা কবিতা দেখে চর্চা করেন। তারা রাহুলের পিছনে পিছনে দেখেন, অবশ্যই আমাকে তারা কবিতা না রাহুল তার কবিতার বইগুলো আমাকে দিত। সেগুলো পড়তে পড়তে আমি দেখেছি রাহুলও সম্ভবত তার সারা জীবনের সমস্ত কবিতা লেখা মৃত্যুর সঙ্গে সাক্ষাৎটা কিরকম হতে পারে, এই প্রশ্নটা নিয়ে দাঁড়াতে ছিল। অনুভূতিটা কি শেষ পর্যন্ত হয়েছে এবং জানার কোনো উপায় নেই, কিন্তু আমার মনে হচ্ছে এই প্রশ্নটা রাহুলের কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। রাহুল যখন কোনো কিছু করার চেষ্টা করতো তার মধ্যে কোনো ফাঁক রাখতো, ভাবনাটা খুব পরিষ্কার ছিল। কথা তো আমরা সবাই জানি যে দ্রুত কথা বলার সময় রাহুলের কথা বোঝেন, একজন বললেন দোভাষী রাখতে পারেন। কবিতা পড়ার সময় কিন্তু রাহুলের কথায় কোনো জড়তা থাকতো না, কোনো আনুষ্ঠানিকতা থাকতো না, কোথাও থাকতো না, ভাবনাটা খুব পরিষ্কার ছিল। আমার সঙ্গে রাহুলের সৌভাগ্য একটা কারণ সম্ভবত ভাবনাটাকে আমি ধরতে পারতাম। আমাদের চ্যানেলের বিভিন্ন ব্রেইনস্টর্মিং সেশন হতো, এখানে অনেক কিছু নোট করা হতো। রাহুলের নোটগুলো শেষের দিকে প্রথমে দু একটা ABCD পর্যন্ত মানে বাংলায় যেগুলো পড়া যেত, শেষের দিকে যেগুলো এরকম প্রায় একটা বক্ররেখা হতে 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 একটা সরল রেখা হয়তো মিলিয়ে গেল, তাই নোট থাকতে হবে। তার মধ্যে আলোচনার মধ্যে অনেক কিছু থাকতো যেগুলো পরে আমরা উদ্ধার করতে পারতাম। বহু এরকম স্মৃতি আছে, সবকিছু এখানে বলার নয়, শেয়ার করার নয়। পশ্চিমবঙ্গের মধ্যে, ভারতের মধ্যে, বিদেশে বহু জায়গায় আমরা একসঙ্গে গিয়েছি, ট্রাভেল করেছি। আমি আর রাহুল এক বিছানায় শুয়েছি বহু জায়গায় বিদেশে গিয়ে। ওর মধ্যে যে সরলতা ছিল, আমার ধারণা সেটা একজন কবির মধ্যেই একমাত্র থাকা সম্ভব। অকপট সরলতা, লেখা আন্তরিকতা। ওই যারা বলবেন যে কিভাবে একজনের কোন একটা কথা বলে মানে চট্টোপাধ্যায় কথা বলছি, কবির সময় তারা কিছু বলেছেন, কবির সময় সাংঘাতিক কথা আমার সম্পর্কে বলে দিয়েছে, খুব ভয় লাগছে, কথা শুনতে খুব ভয় লাগে। রাহুল তিনি খাওয়ার আন্তরিকতা ছিল রাহুলের অ্যাসেট। বহু মানুষের ভালোবাসা অর্জন করতে পেরেছি, প্রমাণ আজকে এখানে উপস্থিতি। তার মূল্য ছিল এই জিনিসটা, প্রকৃত ভালোবাসার ক্ষমতা, যে এত কিছু ভালোবেসেছিল, এত মানুষকে ভালোবেসেছিল, এত বেশি করে ভালোবেসেছিল, তার চলে যাওয়া নিয়ে আমি কোনো শোক করার কারণ দেখি না। আমি যা দেখি তা হলো যে তার যে জীবনযাপন, সেটাকে উদযাপন করার কারণ আছে, সেটাকে স্মরণ করার কারণ আছে শ্রদ্ধার সঙ্গে। আর এ কথাটা বলা আছে যে যে ভাবনাগুলো লেখার মধ্যে প্রকাশ করে গেছে, আমার নিজের কথা শুধু বলছিল ব্যক্তিগত বন্ধু হিসেবে, সেগুলো আমাকে আরেকটু ভালো করে বেড়েছে, আরো একবার করে পড়ে দেখতে হবে কি বলতে চেয়েছিল, কি বলে যাচ্ছিল, পুরোটাকে আমরা পড়তে পেরেছি, এটা আরেকবার পড়ে দেখতে হবে। আমার প্রত্যেক সময় লাগবে এখানে কবিতা সম্পর্কে কিছু বলার অধিকারী আমার নিজে জয় গোস্বামী উপস্থিত আছেন। এটুকু বলবো
এটা বলেই শেষ করবো যে মানুষ রাহুল আর কবি রাহুল এদের মধ্যে প্রতিযোগিতা চলতে পারে যে কে কত বড়, কে কত উদার, কে কত বেশি ভালোবাসা পোষণ করতে পেরেছিল নিজের মধ্যে এবং প্রকাশও করতে পেরেছিল। প্রকাশটাও বড় কথা, লোকে পোষণ করলেও প্রকাশ করতে পারে না, রাহুল পেরেছিল। নমস্কার।
নমস্কার, শুভ সন্ধ্যা। আমি টোটা রায়চৌধুরী। TV9 বাংলা তরফ থেকে উপস্থিত সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। নমস্কার, আমি সৌরসেনী মৈত্র। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজ দ্বিতীয় বছরে পা দিল TV9 বাংলা নক্ষত্র সম্মান। নক্ষত্র সম্মানের এই শুভ সন্ধ্যা শুরু হলো সুরের এই ঝর্ণাধারায়। কিছু স্রষ্টা এবং তাদের সৃষ্টি হয়ে যায় কালোজয়ী। বাংলা সঙ্গীত জগতের কিংবদন্তি শিল্পী চির উজ্জ্বল নক্ষত্র সলিল চৌধুরীকে তাঁর জন্ম শতবর্ষে শ্রদ্ধা জানালেন এই বাংলারই আরও এক নক্ষত্র, পণ্ডিত তন্ময় বোস। দৃষ্টিতে আর কৃষ্টিতে এই বাংলা গড়া, চলতে থাকুক আমাদের এই পরম্পরা। বাংলার মাটি, বাংলার প্রাণ, সন্ধ্যা জুড়ে হোক বাঙালির জয়গান। আর তার সূচনা আমরা করব প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। সেজন্য মঞ্চে ডেকে নিচ্ছি TV9 নেটওয়ার্কের MD শ্রী বরুণ দাস, সঙ্গে ডেকে নিচ্ছি TV9 বাংলার ম্যানেজিং এডিটর ও বিজনেস হেড শ্রী অমৃতাংশু ভট্টাচার্যকে, শ্রী বিশ্বজিৎ বসুকে এবং মাননীয় শ্রী অরূপ বিশ্বাসকে। ডেকে নিচ্ছি TV9 বাংলার কনসাল্টিং এডিটর শ্রী অনির্বাণ চৌধুরীকে এবং ডেকে নিচ্ছি TV9 বাংলার কনসাল্টিং এডিটর শ্রী রাহুল পুরকায়স্থকে। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় কলকাতার মহারাজ শ্রী সৌরভ গাঙ্গুলি। বাংলার বিভিন্ন পেশার সৃষ্টিশীল মানুষ আমাদের দেশকে দেখিয়েছিল দিশা। অন্ধকার শেষে যেমন থাকে নতুন দিনের প্রথম আলো, তেমনই শুরু হয়েছিল এক নতুন অধ্যায়। মানুষের মনে শিক্ষার প্রদীপ জ্বল। মানুষের সাথে, মানুষের পাশে থেকে গোটা দেশে উত্তরণের দিশা দেখিয়েছিল বাঙালিরাই। কিন্তু শুধু অতীত কেন, বর্তমানও তাই। আমাদের শুধু খোলা মনে দেখে যাওয়া যায়। আর এই দেখার জন্যই তো আছে TV9 বাংলা। সবার উপরে মানুষ সত্য, সবসময় মানুষের সাথে, মানুষের পাশে। আজ সন্ধ্যায় TV9 বাংলা নক্ষত্র সম্মানের এই অনুষ্ঠানে আমরা সম্মানিত করব সেই সব মানুষদের যারা নিজ নিজ ক্ষেত্রে প্রথিতযশা, এবং সেই সব মানুষদের যারা প্রচারের আলোকবৃত্তের বাইরে মানুষের জন্য, মানুষের পাশে নীরবে কাজ করে চলেছেন। নক্ষত্র সম্মানের এই সন্ধ্যা শুরু হোক একজন কৃতি বাঙালিকে নিয়ে। নিজের মানুষকে চেনার লড়াই ছিল তার লক্ষ্য। বাংলার জল জঙ্গলের প্রান্তিক মানুষের হয়ে শুধু কলমই ধরেননি তিনি, দিনের পর দিন আদিবাসী উপজাতি সম্প্রদায়ের সঙ্গে দিন যাপন করেছেন, লড়াই করেছেন তাদের অধিকারের জন্য। এই বছর 14ই জানুয়ারি শুরু হয়েছে তাঁর জন্ম শতবর্ষ। তিনি এই বাংলার স্বনাম ধন্য লেখিকা, পিছিয়ে পড়া আদিবাসী সম্প্রদায়ের আদরের মা। জ্ঞানপীঠ, সাহিত্য একাডেমি, রামন ম্যাগসেসে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত শ্রদ্ধেয়া মহাশ্বেতা দেবী। TV9 বাংলা আজকের নক্ষত্র সম্মান সন্ধ্যা উৎসর্গ করছে শ্রদ্ধেয়া মহাশ্বেতা দেবীকে। লাগে যে একটা TV9 যাদের নিয়ে সে সম্মানটা দেন, তাদের মধ্যে যে বৈচিত্র্য থাকে, সেই বৈচিত্র্যটা আমার কাছে খুব পছন্দ। নমস্কার, আমি তন্ময়। রাহুল বাবুর সম্বন্ধে আমায় এই ভিডিওটা করতে হচ্ছে, এটা আমার কাছে খুবই বিস্ময়কর একটা ঘটনা। তার কারণ এক একটা মানুষ আমাদের জীবনে আসে যেন মনে হয় সারা জীবন আমি যতদিন বাঁচবো সে আমার সঙ্গেই থাকবে। অ্যাকচুয়ালি রাহুলবাবু আমার সঙ্গেই আছেন। আমি এই কথাগুলো এই জন্য বলছি যে এক একজন মানুষ আমাদের চলার পথে আসেন যারা একটা নতুন রাস্তা আমাদের জন্য খুলে দেয় অ্যাজ অ্যান আর্টিস্ট। রাহুলবাবু তেমনই একজন মানুষ আমার জীবনে। হঠাৎ একদিন আমার বাড়িতে এসে বলল রাহুলবাবু, আমি রাহুলবাবু বলতাম, আমাকে উনি পণ্ডিতজি বলতেন। আর বস
আমি বললেন যে আমি একটা কাজ ভেবেছি, দেখো তো এটা তোমায় করতে হবে। আমি বললাম আমি এটা পারবো। অর্থাৎ কি বলছো, কি করবে? রাহুলবাবুর স্টাইল, যারা আপনারা সবাই রাহুলবাবুকে চেনেন জানেন, ঘনিষ্ঠ মানুষ আপনারা জানেন, পারবে একটু ভেবে নাও, এই নাও স্ক্রিপ্ট, এটা নিয়ে একটু কয়েকদিন সময় কাটাও, তারপর আবার ফোন করছি। আমার টেলিভিশনে কাজ করা রাহুলবাবুর হাত ধরে প্রথম সঞ্চালনা, সে সাক্ষাৎকার, যা কিছু আমি করি সমস্ত কিছু টেলিভিশনের শুরুটা রাহুলবাবু করিয়েছিলেন, মিউজিশিয়ানশিপ ছাড়া। মিউজিক করিয়েছেন এমন একটা ভাবনা নিয়ে, যেমন ধরুন বিচের ওপর মহালয়া, 4টে ডান্স ফর্মকে এক্সপ্লয়েট করে সেখানে ছৌ, কথাকলি, মণিপুরি, ভারতনাট্যম এসব নিয়ে একটা বিরাট এক্সট্রাভাগান্সা রাহুলবাবুর কল্পনা। আমি মিউজিক করেছিলাম। তো এরকম বহু কাজ রাহুলবাবু শুরু করেছিলেন, যেটা আগে আমার মনে হয় না টেলিভিশনে কখনো হয়েছে। তুমি আমার সঙ্গে আছো, ছিলে এবং থাকবে, তোমাকে ভোলা অসম্ভব। কদিন আগেও রাহুলবাবুর সঙ্গে আমার দেখা হয়েছে। আমি অফিসে গেছিলাম, বললো তুমি একটু এসো তো কথা আছে, এসো তো বস। আমি গেলাম, উনি আমাকে আইডিয়া বললেন, এই 3 জনের জন্মদিন 100 বছর পালন করব, তুমি ভাবো তো কি করা যায়। তো সেই থেকে একটা কাজ মাস 1.5-2 আগে আমি করেছি, সেই রাহুলবাবুর তত্ত্বাবধানে, ওনার রেকমেন্ডেশনে। ওর হাতে এমন বহু ছেলে মেয়ে তৈরি হয়েছে যারা স্বমহিমায় টেলিভিশনে বিভিন্ন জায়গায় কাজ করছেন এবং দে মেকিং আ মার্ক, কন্ট্রিবিউশন কিন্তু রাহুলবাবুর। আমিও তাদের মধ্যে একজন। আমার খুব মনে পড়ছে কৌশিক, পূর্ণেন্দু, এখন অদিতি, যাদের আমি দেখেছি ক্লোজলি কীভাবে রাহুলবাবু ওদের গাইড করেছেন, কাজ শিখিয়েছেন। এবং আমি কৌশিকের সঙ্গে, পূর্ণেন্দুর সঙ্গে, অদিতির সঙ্গে বহু কাজ করেছি। তো তোমাকে খুব মিস করব। আমি জানি চোখ বুঝলে আমি তোমাকে দেখতে পেতে পারি সবসময়, যখন মনে পড়বে। কিন্তু ইউ উইল অলওয়েজ বি দেয়ার ইন মাই হার্ট। স্যালুটেশনস টু ইউ। তোমাকে স্যালুট করার মতন লোক তুমি নিশ্চয়ই তাই। যেখানেই আছো আমি জানি দারুণ আছো, স্বমহিমায় আছো, তবে একটু নিয়মে থেকো। আগের মতন বেনিয়মে চলো না। তবে বেনিয়মে না চললেও আবার একটা রাহুলবাবু সম্পূর্ণ হয় না। জয় গুরু। অনেক অনেক শ্রদ্ধা, নমস্কার তোমার প্রতি জানালাম। উপস্থিত সবাইকে আমার প্রণাম। রাহুলদার এই স্থির এবং চলমান ছবির সামনে দাঁড়িয়ে কিছু করতে হবে, এই বিষয় সহ্য করা অত্যন্ত কঠিন। অনেকেরই মতো আমার মত। যে ভালোবাসার বিশাল আকাশ রাহুলদা ছড়িয়ে দিয়েছিল, আমিও তার মধ্যে একখানি মেঘখণ্ড ছিলাম। কিছুদিন বাইরে ছিলাম, যেদিন শহরে ফিরলাম সেদিন শহরটা রাহুলদাহীন। স্মৃতি মধ্যে জেগে উঠলেও তা মেনে নেওয়া বড় কঠিন। এইখানে আমি সমষ্টিরই একটি অংশ, তবু তো কিছু ব্যক্তিগত জিনিস থাকেই। মানে একটি কবিতার লাইন বুদ্ধদেব বসুর আছে, যা কিছু পবিত্র তা ব্যক্তিগত, ব্যক্তিকে এড়ানো খুব মুশকিল। ব্যক্তি রাহুলদার প্রভাব আমার মধ্যে থেকে যায়। কবি রাহুলদাকে আমি সেভাবে কখনো কাছ থেকে দেখি, যতটা দেখেছি দূর থেকে। আর রাহুলদার কবিতার মূল্যায়ন করার কোনো যোগ্যতাই নেই। আমি সাংবাদিক রাহুলদাকে অনেকের সঙ্গে কিছুটা কাছ থেকে দেখেছি, তা নিয়েই আমার বিচার কথা। নিউজ টেলিভিশনে অনেকদিনই রাহুল পুরকায়স্থ একটা সমীহ জাগানো নাম, সেই নামকে সরাসরি দেখার, পাওয়ার, উপলব্ধি করার সুযোগ আমি পাই টিভি 9।
নতুন চ্যানেল, কিন্তু কর্তৃপক্ষের সম্পূর্ণ প্রশ্রয়ে একটা অন্যরকম সৃজনী শক্তি পাখা মেলার চেষ্টা করলো প্রথম দিন থেকে। তার চালিকা শক্তি, তার অন্যতম গতি ছিল কিন্তু রাহুল। আর এমন একটা সময় এটা করছে যখন সাংবাদিকতার সৃজনী শক্তি গুরুতর চ্যালেঞ্জে। ক্রমাগত একটা তথ্য বিস্ফোরণ, মুন্ডহীন ধর বা ধরহীন মুন্ডের মতো কিছু অর্থহীন প্রলাপই যেন সংবাদ, এমন একটা ধারণা আমাদের এই নিজেদের মধ্যেই গেড়ে উঠছে। আমি এই জন্য কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, কারোর দিকেই আঙুল তুলতে চাই না। এটা একটা সময়ের চাপ। এক সময় এটাকে বলা হতো স্টারিংস অফ টাইম। সেখান থেকে অনেক নতুন, তার প্রতিরোধ থেকে অনেক রকম সৃষ্টি হয়েছিল। আজকে আমার মনে হয়, আমার ক্ষুদ্র বুদ্ধিতে মনে হয় যে সেটা অনেকটাই কোন ঠাসা। রাহুল্লা ছিল এখানে একটা বড় ধরনের দেওয়াল। আমি কোনো রেজিস্ট্যান্স অর্থে এই দেওয়ালটাকে বলতে চাইছি না। নিজের কাজটা, নিজেদের যে প্রতিষ্ঠান আমরা অনেক কষ্ট করে তৈরি করেছিলাম, তার প্রতি দায়বদ্ধ থেকে নিজের কাজটা করে যাওয়া, নীরবে করে যাওয়া, সেই কথাটাই বলতে চাই, যেটা রাহুলদা করতে চাইছে। আর একটা জিনিস, রাহুলদাকে কাছ থেকে দেখতে গিয়ে মনে হয়েছে, আমি যখন রাহুলদাকে দেখছি স্বাভাবিকভাবেই অসুস্থতার কারণে রাহুলদা চলাফেরা, জীবন অনেকটাই নিয়ন্ত্রিত, কিন্তু একটা ছুটন্ত মন, একটা দুরন্ত মন সবসময় ঘুরে বেড়াচ্ছে চারদিকে, এটা আমি বুঝতে পারি। আর আমার তন্ত্রীতে ওটাই সংঘাত তুলত। বোধহয় রাহুলদার সঙ্গে, রাহুলদার ভালোবাসার জগতে স্থান পাওয়ার ওইটাই ছিল আমার একমাত্র যোগ্য। আর একটা জিনিস বুঝতে পারতাম, যেটার সঙ্গে খানিকটা মিলও আছে, সেটা হচ্ছে আমারও বেড়ে ওঠা এই বেলঘরিয়ার কাছেই সোদপুরে, কলোনিরই গায়ে গায়ে। কলোনি একটা সাংঘাতিক নির্মাণ, যা অনেকেই হয়তো আপনারা কলোনিকে জানেন, সেখানে থেকেছেন, দেখেছেন, কিন্তু আমাদের সময়টা তো একটু অন্যরকম ছিল। আমাদের যাদের জন্ম না হওয়া মুক্তির দশকের গায়ে 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 আগে বা খানিকটা পরে আমরা যারা কলোনিকে দেখেছি, হ্যাঁ, উদ্বাস্তুদের সব ছেলে মেয়েদের, যাদের অনেকেরই স্কুলে একটি আস্ত জামাও ছিল না, তাদের কাছে অভিজ্ঞতাগুলো অনেকটাই অন্যরকম। যারা আমরা অবশ্যই যে দেখতে চেয়েছে তাদের অভিজ্ঞতার কথা, সেটা কলোনির কথা বলছিলাম, সেটা আমাদেরই বলা হতো। পাশের একটু ভদ্র তথাকথিত সোদপুরের হাউজিং ছিল, তথাকথিত একটু উচ্চ মার্গের জায়গা, সেখানে গেলে বলা হতো কলোনি, আগে কেন বলনি, এটা ছিল তার নির্মাণ। আমি রাহুল্লাকে যখন সংবাদ জগতের কাছ থেকে দেখি, আমার মনে হতো রাহুল্লার মধ্যে ওই ধারাটা রয়ে গেছে, যে ধারাটা রাহুলদা এই খবর খোঁজা, পরিবেশন করা, খবর নয়, সেটা হয়তো রাহুলদা যেটা দেখতেন সেটা হয়তো অনুষ্ঠান, হ্যাঁ, তথ্যচিত্র করা হয়। রাহুলদা সেখানে চাইতো যে খবর যাতে ধর বা মুন্ডহীন না হয়, তার চারপাশ থাকে, তার একটা অতীত থাকে, তার একটা বর্তমান থাকে, একটা প্রবাহ থাকে, যাকে আজকাল হিস্টোরিক্যাল প্রবাহ। এই চাওয়াটাও একটা, এই আজকের যে ট্রেন, তার বাইরে গিয়ে চাওয়া, সেই চাওয়াটার মধ্যেও, সেটাকে টিকিয়ে রাখার মধ্যেও এক ধরনের নীরব সাধনা থাকে। রাহুলদা সেটাই করে। আজকে এই বেলঘরিয়ায় এসে, এটা বেলঘরিয়া না বালিগঞ্জ বুঝতে অসুবিধে হয়, আমাদের সময় তো এরকম ছিল না। আজকে এগুলোকে বলে প্লেসনেস। রাহুলদা ওই প্লেসটা পুরোনো বেলঘরিয়ার মেজাজ, কলোনির মেজাজ সংবাদের ভেতরেও ধরে রাখতে চাইছে। আর একটা জিনিস আমার মনে হয় বলা প্রয়োজন, যে অনেক সময় এই সংকেত ধর্মিতা বিবরণ, এই কবিতা নিয়ে আলোচনা হয়, রাহুলদার কবিতা সংকেত ধর্মী, এটাই প্রাজ্ঞজনদের মত। আমার মনে হয় খবরেও এই ধরনের সংকেত থাকে, বিবরণের মধ্যেও সংকেত থাকে, যাকে ডাবল মুভমেন্ট বলে। রাহুলদা এসব তত্ত্ব বলছি শুনলে খুব রাগ করতো, বলতো নীলু টোন ডাউন করো, ভদ্রলোকদের জন্য কিছু করো না। এটা খুব মানে
এটাও এক ধরনের বিষাদ, এইগুলো আর শুনতে পাবো না। কিন্তু যেটা সবচেয়ে বেশি মিস করবো, রাহুলদার ওই খবরের চারপাশকে ধরার চেষ্টা, খবরের অতীত বর্তমানকে ধরার চেষ্টা, যে ধরার মধ্যে রাহুলদাও নিজেকে প্লেস করতে চাইতো, নিজেকে লোকেট করতে চাইতো, আমরাও নিজেকে লোকেট করতে চাই। এই যে প্রয়োজন, এর কোনো জন্মও হয় না, কোনো মৃত্যুও হয় না। নমস্কার। কে আমাকে ধরে রাখে কোন রিপু কোন প্রাতঃকাল, রাহুলেরই লেখা। এই লাইনটা আজকে ভীষণ মনে পড়ছে যে ওকে ধরে রাখা গেল না। রাহুল আমার দীর্ঘদিনের বন্ধু, পারিবারিক বন্ধু, কেননা ও আমার দাদু কবি বীরেন চট্টোপাধ্যায়ের অত্যন্ত স্নেহভাজন ছিল, এবং তারপরে ওকে কবি হিসেবে জানি, উদীয়মান কবি হিসেবে। আমাদের কলেজ লাইফ, আমাদের খুব কাছাকাছি বয়স। তারপরে একটি বিশেষ চ্যানেলে যখন ও জয়েন করলো, সেইখান থেকে মানে মিডিয়ার রাহুলকে চিনলাম এবং প্রচুর কাজ একসাথে করলাম। পরবর্তীকালে ও TV9-এ জয়েন করলো, সেখানেও আমার সাথে ওর অনেক কাজ হয়েছে। কাজের থেকেও সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে এই যে একটা মিডিয়ার বা সাংবাদিকতার যে একটা ক্ষয়িষ্ণু অবস্থা মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সেখানে রাহুলের মতন একজন মোস্ট সেন্সেবল এবং মোস্ট ক্রিয়েটিভ একজন মানুষের চলে যাওয়া মানে খুবই খুবই কষ্টের। এবং আমার মনে হয় যে স্পেশালি ইস্টার্ন রিজিয়নের মিডিয়াতে একটা বিরাট ধাক্কা, ক্রিয়েটিভিটির ওপর একটা বিরাট ধাক্কা। কেননা রাহুলের মতো লোক আমি জানি না, লাস্ট 15 বছরে তো আমি দেখিনি ওর মতো সেন্সেবল, ওর মতো ক্রিয়েটিভ, ওর মতো চিন্তাশীল এবং মানে কি বলবো, একটা ডিস্টিংটিভলি ডিফারেন্ট একটা চিন্তাধারা নিয়ে রাহুল এসছিল এবং সেটা নিয়েও চলে গেল। যাই হোক রাহুল, তুমি যেখানেই থাকো ভালো থাকো, তোমার আত্মার শান্তি কামনা করি। না, আজ এখন আর কোনো ইস্যুর কথা বলবো না, যার কথা বলতেই হয় আজ। তার কারণ জন্মদিনটা এক ছিল, জানেন তো, দুজনে একসঙ্গে উইশ করতাম। তারপর সব থেকে অফিসের পছন্দের জায়গাটা ছিল তার ঘর, সেখানে বসে অনেক কথা, অনেক সাজেশন, কিন্তু সেগুলো আর হবে না। রাহুলদা নেই। ভালো থেকো রাহুলদা। বৃষ্টি ভেজা রাত, এলোমেলো হাওয়া, প্রিয়জনদের সামনে শেষবারের মতো নিশ্চিন্তে চোখ বুঝলেন রাজা। বড় বেদনার মতো বেজেছ তুমি হে আমার প্রাণে, বেদনার মতো মন যে কেমন করে, মন যে কেমন করে, মনে মনে তাহা মনই জানে। বড় বেদনার মতো তোমার হৃদয়ে করে আছে নিশে দিন ধরে, যে থাকে আখি ভরে মুখের পানে। বড় বেদনার মতো বড় আশা, বড় তৃষা, বড় আকিন জন তোমার লাগি।
বড় সুখে বড় দুঃখে বড় অনুরাগে রয়েছি জাগে। এ জন্মের মতো আর হয়ে গেছে যা হবার, ভেসে গেছে মন প্রাণ মরণ প্রাণে। বড়